দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা সমসাময়িক প্রসঙ্গ ধরে আলাপ করে থাকি। আর বর্তমানের বাংলাদেশে করোনা, লকডাউন আর এই করোনাজনিত মৃত্যুই হয়ে উঠেছে আসলে আমাদের আলোচনা করবার মতন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আপনারা জানেন যে এই সোমবারে আজকে পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যক করোনাজনিত কারণে যে মৃত্যু ১১২ জনের মৃত্যু হয়েছে, সরকারিভাবে সেই সংখ্যাটি নিশ্চিত করা হয়েছে। এবং এরই মধ্যে এই খবরও নিশ্চিত করা হয়েছে যে লকডাউন দেশব্যাপী, যেটি সর্বাত্মক লকডাউন বা কঠোর লকডাউন নামে চলছিল, সেটি আরও সপ্তাহখানি বিস্তৃত করা হয়েছে। তো এই বাস্তবতায় আজকে আমরা কথা বলতে চাই, বাড়ছে লকডাউন, কমছে কি করোনা, এই প্রসঙ্গে। এ নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি। রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন, আরও রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সেই সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করছি, কিন্তু তার আগে একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন এবং টেলিভিশনের পর্দায় দুটো ফোন নাম্বার দেখানো হয়। আপনারা যারা চান আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং এই নাম্বারে প্রশ্ন করে নিজেদের প্রশ্ন, মতামত, মন্তব্য জানাতে পারেন। আমাদের অতিথিরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরও দেবার চেষ্টা করবেন। শুরু করতে চাই আলোচনা। শ্যামল দত্ত, আপনার কাছে আসতে চাই, এই যে সপ্তাহব্যাপী লকডাউন বাড়ানো হলো, এই সিদ্ধান্তটি কেন এলো বা এটি দিয়ে সরকার আসলে কি অর্জন করতে চাইছে? আসলে লকডাউনের তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এর মধ্য দিয়ে সংক্রমণের হারটি যেভাবে বাড়ছে সেটিকে থামানো। কিন্তু গত এক সপ্তাহ বা তারও আগে, গত ৫ তারিখ থেকে যে বিধিনিষেধ পরবর্তীতে লকডাউন যাই বলে না কেন, প্রতিদিনই কিন্তু সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে। আমরা সংবাদপত্রে যারা কাজ করি তারা প্রতিদিনই লিখছি যে আজকে রেকর্ড পরিমাণ মৃত্যু। যেমন আজকের দিনটি আবার রেকর্ড, সেটি হচ্ছে ১১২ জন। এটি গতবারও হয়নি, এবার ক্রমাগত বাড়ছেই এবং ৮০, ৯০, ১০০ এভাবে বাড়তে বাড়তে ১০০, ১০২, এখন ১১২তে গিয়ে ঠেকেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে লকডাউনের যে ধরনের চরিত্রগত দৃশ্যপট থাকার কথা সেটি কিন্তু কার্যত দেখা যাচ্ছে না। মৃত্যুর হার বাড়ছে, সংক্রমণ বাড়ছে, কিন্তু লকডাউন ঢিলাঢালা। এটি একটা সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে। ফলে এই ধরনের লকডাউন থেকে আসলে কতটুকু সুবিধা পাওয়া যাবে সেটি বিশেষজ্ঞরা সবচেয়ে ভালো। আপনার কথা খুব আস্তে আসছে শ্যামল দত্ত। না, যেটি আমি বলছিলাম যে এই বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে লকডাউনটি আবার বাড়ানো হয়েছে। এখন তারা মনে করছেন যে এরকম যদি ১৫ দিনের মতো চালানো যেতে পারে তাহলে ডাউনিং ট্রেন্ডটা শুরু করা সম্ভব। কিন্তু সেটিও কতটুকু হবে এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ এখন যে পর্যায়ে লকডাউনটি আছে, এরকম যদি চলে, দোকানপাট খোলা থাকবে, শিল্প কারখানা খোলা থাকবে, মুভিং পাস নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, সবকিছুই মোটামুটি দিনব্যাপী মোটামুটি একটা সাদামাটা পরিবেশ। এর মধ্যে লকডাউনের কোনো চিহ্ন থাকে না। ঢাকা শহরের চিরায়ত ট্রাফিক জ্যামের দৃশ্যও দেখা যায়। ফলে এরকম একটি অবস্থা রেখে কতটুকু এখান থেকে সুফল পাওয়া যাবে সেটি নিয়ে সন্দেহ আছে। ধন্যবাদ। দ্বিতীয় মতটি অন্য জায়গায়, বলুন বলুন। যে লকডাউনটি এখন হচ্ছে এটি আমার মনে হচ্ছে যে অতিরিক্ত আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে। শুধুমাত্র পুলিশ কিংবা প্রশাসনের লোকজন দিয়ে যদি আপনি একটা সচেতনতা করতে চান বা মানুষকে ঘরে রাখতে চান, সেটা বোধহয় একটু কঠিন। আমরা এর মধ্যে রাজনীতির কোনো সংশ্লিষ্ট দেখতে পাচ্ছি না, জনপ্রতিনিধিদের কোনো সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি না। মেয়ররা চুপচাপ, এমপিরা চুপচাপ, বা স্থানীয় জনপ্রতিনিধিরা চুপচাপ, তাদের কোনো ভূমিকা নেই, তাদের কোনো রোল নেই। এরকম একটি অবস্থায় শুধুমাত্র প্রশাসনিক নির্দেশে বা সিদ্ধান্তটিও আসছে, আপনি খেয়াল করবেন, কোনো ক্যাবিনেট ডিভিশন থেকে আসছে না, একটা মন্ত্রী পরিষদ বিভাগ, তারা নিজেরা কয়েকজন সচিব মিলে সিদ্ধান্ত নিচ্ছে। এরকম সিদ্ধান্তগুলো আমার ধারণা রাজনৈতিক পর্যায় থেকে আসলে তার গুরুত্ব থাকে বেশি, মানুষের মধ্যে প্রভাব ফেলে বেশি, প্রতিক্রিয়া ফেলে বেশি। শ্যামল দত্ত, এখানে একটু চট করে আপনার কাছে একটু জানতে চাই, আপনি
পৃথিবীর অন্যান্য দেশ যারা ভীষণ গুরুতর রকমভাবে এই কোভিড-19 দিয়ে আক্রান্ত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ মারা গেছে, যদি আমরা বলি ইউএস এর কথাই, বা আরও যারা গুরুতরভাবে আক্রান্ত হয়েছে এর চেয়ে কম, যদিও ইউএস এর চেয়ে কম, তারা কিভাবে এই যে আপনি বলছেন যে আমাদেরটা আসলে জনসম্পৃক্ততা কম, আমলাতন্ত্র নির্ভর, তো তারা কিভাবে কাজটা করেছে? আজকে যদি আপনি দেখেন, আজকে রাত 10টা থেকে দিল্লিতে কারফিউ জারি হচ্ছে। শুধুমাত্র লকডাউন না, কারফিউর মতো লকডাউন, এবং সেটা 5 দিনের জন্য। দ্য হোল থিংস ইজ ম্যানেজ বাই দ্য পলিটিশিয়ানস। আপনার দিল্লি সরকার এটি নিয়ন্ত্রণ করছে, এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে শুরু করে সকল জনপ্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অন্য দেশের কথা বাদই দেন, আমাদের বিষয়গুলো অনেকখানি আমরা নির্ভর হয়ে পড়ছি প্রশাসনিক ব্যবস্থাপনার উপরে। শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থাপনা দিয়ে বাংলাদেশের মতো একটি জনগরিষ্ঠ দেশের মানুষকে আপনি ঘরে আটকে রাখতে পারবেন, এরকম ভাবার কোনো কারণ নেই। এবং যে কারণে দেখবেন মানুষের মধ্যে সেই ধরনের প্রতিক্রিয়া হচ্ছে না। এই সিদ্ধান্তগুলো যেভাবে মানুষের কাছে পৌঁছবে, সে পৌঁছানোর জায়গাটিতে জনপ্রতিনিধিরা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারত। আনফরচুনেটলি সেটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। শ্যামল দত্ত, এই জায়গাটিতে আমরা আবারও আসবো, তার আগে ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ, আপনি শুনছিলেন শ্যামল দত্ত বেশ কিছু স্পষ্ট জায়গা চিহ্নিত করে বলেছেন যে এই কারণগুলো মনে হচ্ছে যে কারণে লকডাউন ঢিলেঢালা, যেখানে জনসম্পৃক্ততা নেই এবং প্রশাসনিক ব্যবস্থাপনাকে তিনি দায়ী বলে মনে করছেন। আপনি কিছু যোগ করতে চান এই জায়গায়? না, উনি প্রশাসনিক ব্যবস্থাকে দায়ী বলেছেন মনে হয়নি আমার। উনি বলেছেন যে প্রশাসনিক ব্যবস্থার নির্ভরতা, অতি নির্ভরতা আসলে দায়ী। প্রশাসনিক ব্যবস্থাকে অবশ্যই কাজে লাগাতে হবে, কিন্তু আপনি একটি দেশের আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যদি রাজনৈতিক নেতৃবৃন্দকে, সামাজিক নেতৃবৃন্দকে এবং বিশেষ করে আমি বলবো যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে এবং যে পরিমণ্ডল আছে সেগুলোকে যদি সম্পৃক্ত করতে না পারেন, তাহলে মহামারীর মতো বিষয় কিন্তু মোকাবেলা করা খুব ডিফিকাল্ট। এবং সেটা কেন হচ্ছে না আমাদের দেশে? আপনাদের পর্যবেক্ষণটা কি? আমার এটা নিয়ে যদি বলেন, তাহলে দুটো বিষয় রয়েছে এখানে। একটা হচ্ছে আমাদের দেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আসলে এটা খুব দুঃখজনক, কিন্তু আমার নিজের অবজারভেশনে মনে হয়েছে যে আমাদের প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্র এখন অনেক বেশি এই প্রশাসন যন্ত্র নির্ভর হয়ে পড়েছে। সুতরাং আমলাতন্ত্র আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক গুণ শক্তিশালী। একই সাথে পুলিশ, আপনি দেখবেন যে আগের যে কোনো সময়ের চাইতে রাষ্ট্রের নিরাপত্তা শুধু না, আমি বলবো যে রাষ্ট্রযন্ত্র পরিচালনাতেও এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে কারণে হয়তো আমরা যারা সামাজিক শক্তি যেটা রয়েছে, আমি বলবো যে সেই জায়গাটা একটা বড় দুর্বলতা কিংবা অপ্রয়োজনীয়তা তৈরি হয়েছে, তো বা মনে করছে যারা রাষ্ট্রযন্ত্রে রয়েছে। তো সেটা কিন্তু খুব শঙ্কার। যদি এই বিষয়টা সম্পর্কে, যেটা শ্যামল দত্ত ওনারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দেখছেন, খুব ঘনিষ্ঠভাবে অনেক কিছু দেখেছেন, উনি যে কথাটা বলেছেন এটা কিন্তু আমি তাত্ত্বিকভাবে বলতে পারি, আজকে সময়ও নেই এবং সেই প্রয়োজনও নেই। তাত্ত্বিকভাবে কিন্তু বড় বড় যারা তাত্ত্বিক রয়েছেন তারা কিন্তু এই শঙ্কার কথা বলেছেন যে যখন একটা রাষ্ট্রযন্ত্র আমলা নির্ভর হয়ে পড়ে, যখন একটা রাষ্ট্রযন্ত্র তার সামাজিক শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়, তখন কিন্তু এই ধরনের মহামারী মোকাবেলা করা যায় না। মানে জনসম্পৃক্ততার এখানে ঘাটতি দেখতে পাচ্ছেন আপনি? অবশ্যই, এবং প্রশাসনের প্রতি অতি নির্ভরতাও দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আপনার কাছে আবারও আসতে চাই ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনার কাছে। আপনি শুনলেন দুজনের বক্তব্যই। আপনার কাছে জানতে চাই যে লকডাউন গেল, 6 দিন গেল, সেটা কতখানি কার্যকর হয়েছে, মোক্ষম হবে করোনা ঠেকাবার জন্য? আপনার অভিমত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের দুজন বক্তা, তারা যে লাইনে বক্তব্য দিয়েছেন তাদের দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন। আমার দৃষ্টিকোণ একটু ভিন্নতা থাকতেই পারে। আমি বিএমএ এর সভাপতি, ব্যক্তিগতভাবে চিকিৎসক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। সব দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি যে লকডাউনের ব্যাপারে যে কথাটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা গত 7 দিন ছিল। আসলে আমাদের সংক্রামক ঠেকাতে হলে আমাদের 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর এই 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হলে আমাকে আদৌ 7 দিন জন্য আমাদের লকডাউনটা দিতে হবে। আমি মনে করি আমাদের সরকার সেই কাজটি করেছেন।
কিন্তু শ্যামলদার চিন্তাধারা হয়তো সেই কাজটি সরকারের থেকে আমলাতান্ত্রিক জটিলতা, তারা হয়তো বেশিভাবে মুভ করছেন। আমরা যদি ডাক্তার জটিলতা মহিউদ্দিন, একটু আপনাকে যদি স্মরণ করে দিতে চাই, শুধু শ্যামল দত্ত বলেছেন এমন নয়, গতকালও আমরা এই প্রসঙ্গে আলাপ করছিলাম আমাদের এই অনুষ্ঠানে, সেখানেও যারা আলোচক ছিলেন তারা সকলেই এই অভিব্যক্তিটি জানিয়েছেন যে আসলে এই লকডাউন, যেটি সর্বাত্মক নামে হোক বা কঠোর লকডাউন নামে হোক, সেটি আসলে খানিকটা ওই ঢিলে ঢালা ভাবেই চলছে, যেমনটা মিস্টার দত্ত বলেছেন। তো সেই রকম এইভাবেই যদি চলে ঢিলে ঢালা কায়দায়, তাহলে আরও যে 7 দিন বাড়ানো হলো, সেটি দিয়ে সরকার যে লক্ষ্য অর্জন করতে চাইছে সেটা কতখানি অর্জন করা সম্ভব হবে? না, ঠিকই আছে, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। লকডাউন বলতে সরকার যেটা মিন করেছে, আগামী 7 দিন কিন্তু তাদের সেই মিনটা থাকতে হবে। এই ঢিলে ঢালা করে তো হবে না। যেমন আপনি বলে এই ঢিলে ঢালা করতে যে আমাদের ঢাকা শহরের থেকে অনেক মানুষ গ্রামে চলে গিয়েছেন, গাড়িতে গিয়েছেন, স্টিমারে গিয়েছেন, লঞ্চে গিয়েছেন, ফেরিতে গিয়েছেন, বিমানে গিয়েছেন। তারা কিন্তু অনেকে যাওয়ার সময় হয়তো নিয়ে গিয়েছেন, আবার তারা আসার সময় আবার নিয়ে আসবেন। সুতরাং আমাদের করোনা আমরা সেইভাবে ওভারকাম করতে পারবো না যদি আমাদের স্ট্রিক্টনেসটা আমরা সঠিকভাবে পর্যালোচনা না করি। কেন আমরা সরকারের উচিত সঠিকভাবে এতদিনেও করতে পারলাম না? আপনার কোনো পর্যবেক্ষণ তৈরি হয়েছে? আমার নিশ্চয় পর্যবেক্ষণ তৈরি হয়েছে। আমি মনে করি সরকার যখন সিদ্ধান্ত নিবে এই 7 দিন লকডাউনে, এবং আগামীকাল পরের থেকে যে 7 দিন আসছে, সেই 7 দিনটাতে সরকার সিদ্ধান্ত নিতে হবে যে যেখানেই আছেন তাকে সেখানেই থাকতে হবে। এই যে হাসপাতালের কথা বলেন, ওষুধ বিক্রির কথা বলেন, খাওয়া দাওয়ার জন্য বাজারের কথা বলেন, এইসব ইমার্জেন্সি 2-1টা ছাড়া কোনো ব্যাপারেও কেউ বেরোতে পারবেন না। এই জিনিসটা কিন্তু সরকারকে কঠোরভাবে মেনটেন করতে হবে। এই জিনিসটা কঠোরভাবে মেনটেন না কিন্তু করলে ডাক্তার কিন্তু মহিউদ্দিন, আমরা যদি অভীষ্ট শিল্প লক্ষ্যে কারখানা পৌঁছাতে খোলা পারবো। থাকে, গার্মেন্টস চালু থাকে, তাহলে আপনি যেমনটা বলছেন সেটা কি করা সম্ভব হবে? না, সেটাই আমি তো সে কথাটাই বলছি। এই জিনিসগুলো সরকারকে সেভাবে ঠিক করতে হবে। এটাও সত্য, জীবন জীবিকার একটা কথা আছে। সেই জীবন জীবিকার কারণে হয়তো সরকার মনে করছেন ইন্ডাস্ট্রি গুলা, গার্মেন্টস গুলা খুলে দিবেন, কিন্তু গার্মেন্টস গুলা খুলে দিলেও ওই গার্মেন্টসে যারা কাজ করেন, ওই গার্মেন্টসে যারা মালিক, তাদেরকে কিন্তু ওইখানেই থাকতে হবে। তাহলে হয়তো তারা এই লকডাউনটা পরিপূর্ণতা নিয়ে যেতে পারবে। তারা যদি, কর্মচারীরা যদি আবার ঢাকার থেকে তাদের নিয়ে যাওয়া যায়, আবার মালিকরা গুলশান বনানী বাসার থেকে আবার তাদের ইন্ডাস্ট্রি, তেজগাঁয় কিংবা শিল্প এলাকায় যান, তাহলে তারা হয়তো করোনা পাকটা নিয়ে যেতে পারেন। সুতরাং লকডাউন বলতে যে মানসিকতা, সেটা যেমন করতে হবে। যেমন শ্যামলদা বললেন যে কলকাতা, দিল্লিতে, মানে ভারতের দিল্লিতে তারা লকডাউন যে মিন করছে, তারা সেই মিনিংটা রাখছে। আমাদের লকডাউনটা আমাদের মিন করি, সেটা কিন্তু আমাদের করতে হবে। আমরা হয়তো কষ্ট করতে পারি, এটা তো সত্য, জীবন জীবিকার দরকার। তারপরে জীবিকা থেকে জীবন তো বড়। জীবনে যদি চলে যায়, আমার জীবিকা দিয়ে কি হবে? সেই মানসিকতায় কিন্তু আমাদের সরকারের মানসিকতা আছে বলে আমি বিশ্বাস করি। অনেক আর একটি ধন্যবাদ। ছোট্ট কথা, ও জি, বলুন। বক্তা, আমি একটা ছোট্ট কথা বলি। আমরা বাঙালিরা কিন্তু বীরের জাতি। আমাদের মেধা আছে, বুদ্ধি আছে, তারুণ্য আছে। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দুনিয়ার সকল ইতিহাসকে ম্লান করে দিয়ে মাত্র 9 মাস যুদ্ধ করে বাংলাদেশে সৃষ্টি করেছি। সুতরাং আমরা বীরের জাতি। আমরা যদি আজকের প্রেক্ষাপটে এই করোনা ভাইরাস আমাদের কাছে এসেছে, আমরা আগে পিপি কাকে বলতো আমরা জানি না, এই করোনা ভাইরাস কিভাবে আমরা ওভারকাম করব আমরা বুঝিনি, কিন্তু এটা আমরা এখন পরিপক্ত হয়েছি, আমরা বুঝতে পেরেছি। তাই আমি বলি, কিন্তু বুঝে কি লাভ? কোনো কিছুই হতে তো কেউ মানছে না, না সরকার কিছু কার্যকর করতে পারছে না, জনগণ কিছু মানছে। সরকারকে বলতে হবে, জনগণকেও বোঝাতে হবে। এর জন্যই তো আমাদের আমাদের কাজটি যে হবে, আমরা শুধু জনগণের কাছে আমাদের মুখে বললেই হবে না, আমাদের সকল সেক্টরের মাধ্যমে জনগণের কাছে এই বার্তাটা প্রেরণ করতে হবে, জনগণকে বুঝাতে হবে। এই যে আমি আজকে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তার বাংলার মানুষের জন্য তার কিছু উপকর্ম টাকাও 5,000 টাকা করে দিবেন অনেক মানুষকে। এটা যেমন একটা ভালো কাজ, কিন্তু এর সাথে সাথে এটাও বলতে হবে যে আপনারা বাসার থেকে বেরোতে পারবেন না, আপনাদের কষ্ট করে আপনাদের বলা আপনারা বলছেন, কিন্তু সেই বলা, যাকে উদ্দেশ্য করে বলা, তার কাছে পৌঁছচ্ছে কিনা, যেখানে শ্যামল দত্ত খুব গুরুত্ব দিয়েছিলেন তার কাছে পৌঁছচ্ছে কিনা, সেটাকে কি মনিটরিং করা হচ্ছে? শ্যামলদারের কথার সাথে আমি একমত, এটা পৌঁছাতে হবে। এমন আমি তো মনে করি শ্যামলদা নিজেও এটা পৌঁছাতে পারেন।
উনি তো সাংবাদিক, ওনার সাথে সবার পরিচয় তো অনেক আছে। ধন্যবাদ আমি মনে ডাক্তার করি মোস্তফা জালাল মাননীয় মহিউদ্দিন। প্রধানমন্ত্রীর সাথে তার পরিচয় আছে। অনেক জি, ধন্যবাদ, বলুন। আপনার কাছে আবারও আচ্ছা, থ্যাংক আসবো। ইউ। আসতে চাই শ্যামল দত্ত আপনার কাছে। আলাপে ইতোমধ্যেই মুভমেন্ট পাসের বিষয়টি এসে গেছে যে বাইরে যেতে হলে এই মুভমেন্ট পাস নিয়ে যেতে হবে। একটু এই আলাপে আসতেই চাই, না এসে আসলে এমনই প্রসঙ্গ তৈরি হয়েছে নানা ঘটনায়। তার আগে একটু জানতে চাই, পৃথিবীর অন্যান্য দেশে যেখানে লকডাউন হয়েছে তাদের দেশের বাস্তবতা আর আমাদের দেশের বাস্তবতা মিলিয়ে যদি একটু দেখেন, এই যে মুভমেন্ট পাসটা দেওয়া আমাদের দেশে চালু করা হয়েছিল, এটা কেন করা হলো আর কতখানি কার্যকর হয়েছে? আসলে এটা চালু হওয়াতে কি ভালো হলো কি মন্দ হলো? দেখুন, পৃথিবীর সকল দেশের বাস্তবতা এক না, কিন্তু ভাইরাসের ভয়াবহতা কিন্তু এক। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ভয়াবহ ভাইরাসটি দেশভেদে আলাদা আলাদা আচরণ করছে না, পৃথিবীর সকল দেশের জন্য একই রকম আচরণই করছে। প্রশ্ন হচ্ছে দুটি, আমি দুটি বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন একজন প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসকদের সংগঠন বিএম এর তিনি সভাপতি। তিনি ভালো করে জানেন যে এই ভাইরাসটির ভয়াবহতা কতটুকু। একটি হাসপাতালে 100 জন রোগী ভর্তি হলে 47 জনের মৃত্যু ঘটছে। এটি হচ্ছে ওনাদের পরিসংখ্যান। এবং এর ভয়াবহতা এবারের যে ভ্যারিয়েন্ট, এটা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বলি বা ইউকে ভ্যারিয়েন্ট বলি অথবা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট বলে যাই বলে না কেন, এটার ভয়াবহতা আগের চাইতে 3 গুণ। কিন্তু আপনি লকডাউনটা কিভাবে করছেন? আগের চাইতেও ঢিলাঢালা। গত বছরের যে মাইল্ড এফেক্ট তার চাইতেও ঢিলাঢালা। তাহলে আপনি কিভাবে রেজাল্ট পাবেন? এবং এটি এমন একটি ভাইরাস এখন তার 3 দিনের মধ্যে যে কোনো মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারছে। এরকম একটি অবস্থায় যদি আপনি কোনো রেজাল্ট পেতে চান তাহলে কিভাবে পাবেন? আর দ্বিতীয়ত, এই ভাইরাস ইস্যুটা ডক্টর জালাল ভালো বলতে পারবেন, ইট ইজ এ পাবলিক হেলথ ইস্যু। এটা কিন্তু কোনো চিকিৎসার বিষয় না। জনগণকে সচেতন করা, জনগণকে আরো বেশি উদ্বুদ্ধ করা, তাদেরকে ঘরে আবদ্ধ রাখা, এছাড়া তো অন্য কোনো না, পথ কিন্তু নেই। আমার প্রশ্নটি ছিল এই যে সেক্ষেত্রে মুভমেন্ট সেই পাস, কাজটি তো সেটি হচ্ছে না। কতখানি কার্যকর হয়েছে এই পন্থাটি? এটা তো হচ্ছে না। এটা হচ্ছে না বলেই কিন্তু আপনি দেখেন প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং 7 দিন পরে গিয়েও এর কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না। কারণ আপনাকে যদি জীবন এবং জীবিকার সাথে মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চিন্তা করতে হয়, তখন কিন্তু আপনি কোনো কঠোর সিদ্ধান্তে যেতে পারবেন না। এবং যে কারণে একটি ভারসাম্যের নীতি নিয়েছেন, এই দিকটাও রক্ষা করতে হচ্ছে, ওদিকেও রক্ষা করতে হচ্ছে, এবং কার্যত কিন্তু কোনোটাই রক্ষা হচ্ছে না। ধন্যবাদ। এরকম চলতে থাকলে আপনি দেখবেন যে আমরা একটা ভয়াবহ 7 দিন পরে আরেকটি নতুন পরিস্থিতির মুখোমুখি হব। ধন্যবাদ শ্যামল দত্ত। ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ, একটু আপনার কাছে একটু টেকনিক্যাল জায়গায় বলতে পারেন, জানতে চাই এই যে একটা মুভমেন্ট পাসের একটা একটা বন্দোবস্ত রাখা হলো, এটা একটা টেকনোলজির সঙ্গে পরিচিতির একটা প্রসঙ্গ এখানে আছে। তো আমাদের দেশে জনসংখ্যার মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে কত শতাংশ আপনি মনে করেন যে তারা টেকনোলজিতে এতখানি শিক্ষিত, বা যাদেরকে এই করোনায় বাইরে যেতে হচ্ছে, বাজারঘাটে যেতে হচ্ছে, শহুরে লোকজন আপনাদের বা আমাদের মতন যাদের খানিক একটু হলেও সঙ্গতি আছে তারা হয়তো বাজারে যাচ্ছেন না, কিন্তু প্রকৃত অর্থে সব মানুষের এই মুভমেন্ট পাস নেওয়ার এই এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের দেশে আপনি লিটারেসির জায়গা থেকে, টেকনোলজিক্যাল লিটারেসির জায়গা থেকে বলুন আর সব মিলিয়ে বলুন, এই ব্যবস্থাটি কি খুব পরিকল্পিত বলে মনে হয়েছে? দেখেন, দুটো বিষয় এখানে। একটা হচ্ছে ডিজিটাল লিটারেসি ডেফিনেটলি আমাদের দেশের অনেক কমই, এটা অনেক বেশি হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনাকে একটা বিষয় ভাবতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে যে যে কোনো একটি দেশে আপনি যখন একটা ডিজিটাল সিস্টেম ইন্ট্রোডিউস করবেন তার অনেক সমস্যা থাকতেই পারে। সুতরাং এই ইন্ট্রোডিউস করাটা কিন্তু নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। এখন আপনি বলতে পারেন যে যার জরুরি প্রয়োজনে আসতে হবে, সে কি করবে, যে মোবাইল চালাতে পারে না? আমাদের দেশে এই ধরনের অসংখ্য মানুষ, আমার নিজের গবেষণা আমি দেখেছি, ফেসবুক কিন্তু আছে, সে দোকানে যে ফেসবুক ওপেন করছে। এই দেশের প্রায় 70% মানুষের, গ্রামে আমাদের নিজেদের রিসার্চে আমরা দেখেছি, কোনো না কোনো ভাবে তাদের স্মার্টফোনের সাথে পরিচয় আছে, তারা স্মার্টফোন চালাতে পারেন। সুতরাং এটা এবং আরো অনেক ডেটা আছে যেগুলো থেকে আপনি দেখবেন যে হয়তো নিশ্চয়ই এটা ভ্যারি করবে, কিন্তু অ্যারাউন্ড 70%। এখন প্রশ্ন হচ্ছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি মনে করি না উদ্যোগটি খারাপ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যারা এই মুভমেন্ট পাসটুকু নেয়ার, আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম ঘন্টাতেই মুভমেন্ট পাসের জন্য, আমি যতটুকু জানি, আমি ভুল বললে আমাকে একটু কারেক্ট করে দিবেন, প্রায় 1.5 লক্ষ আবেদন নাকি পড়েছিল। তো 1.5 লক্ষ লোকের জরুরি প্রয়োজনে বাইরে যেতে হবে প্রথম ঘন্টাতে।
তাহলে এই মুভমেন্ট পাসের আসলে ব্যবহারটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি মনে করি যে কোনো ডিজিটালাইজেশন যদি সেটা প্রপারলি করা যায় সেটা অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু কারণ ডক্টর ইমতিয়াজ, যেই জনগোষ্ঠীর জন্য করা হচ্ছে সেই জনগোষ্ঠী এই কায়দাটির উপযুক্ত কিনা বা কত শতাংশ লোকের জন্য এটা প্রযোজ্য হতে পারে সেরকম কোনো স্টাডি কি আমাদের হাতে ছিল? নাম্বার এক। না, আর দ্বিতীয় প্রশ্ন জানা হচ্ছে, মতে- শুধু জি। একক এই পাসকে বাধ্য করে দিয়ে আমরা কি জনগণকে আসলে যারা না পারেন, কারণ এককভাবে এটার উপরে নির্ভরশীল করে দেওয়া হয়েছে, এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তাহলে যাদের কোনো অন্য কায়দা জানা নাই তাহলে সে কি করবে? তাহলে তো সে বাধ্য হয়েই সে আসলে আইন বা এটা ভাঙা ছাড়া তার কোনো উপায় নাই, এখানে কোনো বিকল্প তো রইল না। না, সেটা তো অবশ্যই, যদি বিকল্প কোনো, আমি সেই কথাটাই বলছিলাম যে যদি বিকল্প না রাখা হয় তাহলে সেটা অবশ্যই একটা সমস্যা তৈরি করবে। যে কারণে আজকে আপনাদের সংবাদই দেখছিলাম, বলছে যে বাইরে থেকে অনেক এসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে না, যে কারণে দাম বেড়ে গিয়েছে। এটা হতে পারে, কিন্তু সুতরাং সেইখানে যদি সেরকম অবস্থা তৈরি হয়ে থাকে এটা অবশ্যই সেটা একটা বিকল্প ব্যবস্থা রাখা প্রয়োজন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কথাটা বলছিলাম যে আসলে এই যে ডিজিটাল যে মুভমেন্ট পাসের ব্যবস্থা রাখা হয়েছে এটা প্রয়োজন আছে, না হলে কে বাইরে যাবে কে যাবে না তার তো আসলে আপনি কিভাবে নির্ধারণ করবেন? অন্যান্য দেশে কিভাবে করেছে এই ব্যবস্থাটি? মুভমেন্ট পাস ছাড়া ধরা যাক ভারত, ধরা যাক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তারা কিভাবে করেছে? আপনাদের অভিজ্ঞতা কি দেখেছেন? আমি আজকেই দেখছিলাম, আমি এই মুহূর্তে দেখছিলাম গুগল করে, আপনার দিল্লিতে কিন্তু মুভমেন্ট পাস ওনারা ইন্ট্রোডিউস করেছেন ইভেন কারফিউ এর মধ্যে। সুতরাং সেখানে ডিজিটাল সিস্টেমই করা হয়েছে, এটা অনেকখানি করা হয়েছে। আবার অনেক দেশে কিন্তু স্ট্রিক্ট, একেবারে আপনি ইতালিতে শুরুর দিকে দেখেছি আমরা, তারপর ইউরোপের প্রত্যেকটা দেশেই কিন্তু মুভমেন্ট ওয়াজ কমপ্লিটলি রেস্ট্রিক্টেড। কারণ যেটা বারবার বলছেন আমাদের আরো দুজন যারা ডক্টর জালাল ভাই এবং শ্যামল দত্ত বলছিলেন যে আসলে তো যদি মানুষ বাইরে যায় তাহলে তো লাভ হচ্ছে না, আপনাকে তো লকডাউন করতে হলে স্ট্রিক্ট লকডাউনে যেতে হবে, আদারওয়াইজ এই লাভটা আমরা পাবো না যেভাবে পাওয়া প্রয়োজন। কিন্তু একই সাথে মানুষের তো প্রয়োজন আছে, তাহলে এই দুয়ের সমন্বয়টা কিভাবে করতে হবে, এখানেই কিন্তু আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব অনেক বড় ভূমিকা রাখতে পারতো। একটি ফোন নিয়ে নিতে চাই, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। জি দর্শক, আপনার নাম বলে আপনি প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। জি বলুন, আপনার রাজশাহী প্রশ্নটি তামাক থেকে করুন। বলছি। আমার প্রশ্ন হলো যে লকডাউন যেটা যেটা চলছে সেটা তো শুধু নামে আছে, কাজে নেই। আমি যেখানে বাস করতেছি সেখানে নামে শুধু সরকারি অফিসে লকডাউন, এখানে আপনার সরকারি অফিসের বাইরে তো কোনো লকডাউন নেই। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? আমি রাজশাহীর তানোর থেকে বলছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনার কাছে আসবার কথা ছিল, আপনি যদি আগে দর্শকের প্রশ্নের উত্তরটা দিয়ে নিতে চান তারপর প্রশ্ন করব আমি। দৃষ্টিকোণ থেকে উনি কথাটা বলেছেন। তবে আমাদের বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপটে আমি বলি যে বড় বড় ডিভিশন গুলোতে আমাদের করোনার ভাইরাসের প্রাদুর্ভাবটা একটু বেশি। তানোরের সেই প্রান্তে হয়তো সেভাবে করোনা ভাইরাস নেই, তারা ওইভাবে মেনটেন করে না। আপনি কেন অত দূরে যাবেন? রাজশাহীতে, খোদ ঢাকা শহরে আমি কয়েকদিন আগে উত্তরায় গিয়েছিলাম, আমি সেখানে দেখলাম একজন মানুষও মাস্ক পরে না। আমি জিজ্ঞাসা করলাম, কি ভাই মাস্ক পরেন না কেন? কই মাস্কের কি দরকার ভাই, আমাদের তো করোনা হয় না, আমাদের তো করোনা হবে না, কে আপনাদের বলেছে মাস্ক পরতে হবে? এই মানসিকতা বিরাজ করছে আমাদের বাংলাদেশের মানুষ, তাদেরকে আমাদের বারবার সমন্বয়হীনতার অভাবে তাদেরকে আমরা বুঝাতে চেষ্টা করছি, আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি না। এটা যত তাড়াতাড়ি সম্ভব সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, যেমন আমরা ৭১ রণাঙ্গনে সবাই মিলে একসাথে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেরকম যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি তাহলে না করোনা আমরা দূর করতে পারবো। ডাক্তার এই যে আপনি মহিউদ্দিন, একটু আগে যে আপনি যে কথাটা বলেছেন আমি সে কথাটা আসছি, এই যে নতুন ৩টে ভাইরাস আমাদের এখানে আমি একটু এসেছে। প্রশ্নটা যদি আমার শুনে নিতেন তাহলে ভালো হয়। জি, বলেন, আমি বলেন, জানতে বলেন। চাই যে নতুন যেই ধরন ভাইরাসের যেই ধরন নিয়ে আপনারা কথা বলছেন, যেটি ভয়াবহ রূপ নিয়েছে, সেটি আসলে চিকিৎসার জন্য আমাদের বর্তমানে আমরা কতখানি প্রস্তুত? মানে আগে যেরকম ভাবে চিকিৎসা চলছিল তাও এক ধরনের একটা প্রস্তুতি আমাদের হয়ে গিয়েছিল, কিন্তু এই নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে আমরা কতখানি প্রস্তুত, আমাদের চিকিৎসা ব্যবস্থা কতখানি প্রস্তুত, একটু আগে এই বিষয়ক একটি ধারণা চাই। আমি ঠিকই বলেছেন। আমি আপনাকে বলি,
আগের যে করোনা ভাইরাসের যে অবস্থাটা ছিল, আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে সেবা দিয়ে মানুষকে ওভারকাম করার চেষ্টা করেছি। আমাদের সামনে আরো 3টে নতুন ভাইরাস এসে উপস্থিত হয়েছে। এসছে সাউথ আফ্রিকা থেকে, এসছে ইংল্যান্ড থেকে, এসছে ব্রাজিল থেকে। যাটাই আসুক না কেন, আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের বড়দের করোনা হয়েছে, যাদের 40-60 বছরের ওপরে কিংবা 60 বছর পর্যন্ত, মাঝারিতে মোটামুটি ছিল, জুনিয়রদের একবারে হয়নি। কিন্তু এই ভাইরাস আসাতে কিন্তু আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরও এই করোনায় আক্রান্ত, এবং এই আক্রান্তের ভেতর দিয়ে তারা কিন্তু 3 দিন থেকে 5 দিনের মধ্যে তারা মৃত্যুর কোলে ঢেলে পড়ছে। এই অবস্থা কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারিনি। আমি পরশুদিন দেখলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এই ভাইরাসটা বায়ুবেদিত রোগ বেশি, বাতাসে এটা উঠছে বেশি। এটা তো আমাদের জন্য একটা নতুনত্বর খবর। এই নতুনত্বর খবর দিয়ে নিশ্চয়ই আমরা চেষ্টা করছি কিভাবে জনগণকে বাঁচানো যায়, কিভাবে মানুষকে নতুন ভাবে সৃষ্টি করা যায়। একটা তো সত্য কথা আপনাদেরকে বলি যে করোনা ভাইরাসের রিয়েল রোগীর ট্রিটমেন্টে ওষুধ আমরা কিন্তু এখনো ওইভাবে দুনিয়াতেই আবিষ্কার হয়নি, আমাদের বাংলাদেশে কেন। তো এই যে 3টে নতুন ভাইরাস এসে আবার আমাদের উপরে চেপে বসেছে, বিশেষ করে আমাদের ছোট ছোট শিশু এবং কম বয়সী জি মানুষদের ডাক্তার মহিউদ্দিন, এটা এখানে আমাদের একটু আপনার কাছে আরেকটু স্পষ্ট করে জানতে চাই, আপনি যেরকম বলছিলেন যে শিশুদের কথা বলছিলেন, এই জায়গাটায় যদি আরেকটু স্পষ্ট করে বলেন যে এই যে নতুন 3 ধরনের বা 3টি ভ্যারিয়েন্ট যেগুলো এসছে, এটি দিয়ে আগে যেরকম আমরা একটা প্রাথমিক ধারণা আমাদের ছিল যারা বয়োজ্যেষ্ঠ কেবল তারাই আক্রান্ত হন, কিন্তু এখন এটি দিয়ে কোনো এরকম বয়স আছে কিনা, নাকি নির্বিশেষে সবাই আক্রান্ত হচ্ছে, না কোনো গোত্র আক্রান্ত হচ্ছে, এটি একটি, এবং তারই সঙ্গে এটিও জানতে চাই আপনি বলছেন যে এই যে সংক্রমণ বুঝে উঠতে না উঠতেই মানুষজন আক্রান্ত হচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তো এইবারের ধরনগুলো দিয়ে যখন আক্রান্ত হচ্ছে তাদের মানুষের শরীরের কোন অংশটা বেশি পীড়িত হচ্ছে, বেশি আক্রান্ত হচ্ছে, একটু এই বিষয়কে আমাদেরকে একটু ধারণা দিন। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, কিন্তু এটা তো স্পেসিফিক কাউকে দিয়ে মানে কোনটা দিয়ে আসছে না, আসছে তো নাক, চোখ, গলা, মুখ দিয়ে। তো এটা সবার জন্যই প্রযোজ্য। তো এই নতুন 3 ভাইরাসটা যে এমন ভাবে আসছে, আমাদের সেবার তো চিকিৎসকদের কিন্তু ত্রুটি নেই, তারা কিন্তু যথেষ্ট সেবা দিয়েই আসছে। আপনি জানেন কিনা আমি জানি না, এই পর্যন্ত 140 জন চিকিৎসক এই করোনা ভাইরাসে প্রাণ দিয়েছে। এবং আপনি শুনে অবাক হবেন যে কোনো চিকিৎসকই তাদের সেবার ব্রত নিয়েই তারা কিন্তু কাজটা করছে, তাদের কোনো কাজের কোনো কমতি নেই। কিন্তু তারপরে এই ভেরিয়েন্ট নতুন আসার কারণে নিশ্চয়ই আমরাও চিন্তিত, কিভাবে আরো ওভারকাম করা যায়, চেষ্টা করা যায়, আমরাও দেখছি। কিন্তু এটা তো সত্য যে আমাদের সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই, এটাও যেমন সত্য, কিন্তু আমাদের আবার ল্যাকিংও ছিল। ল্যাকিং ছিল, আমরা গত করোনা ভাইরাসে যেভাবে সেবা দিয়েছি, সেই সেবাটা অনেক সময় আস্তে আস্তে মনে করেছি যে আর হয়তো হবে না, আমরা ভালো হয়ে গেছি, আমাদের করোনা হয়তো কোনোদিন আসবে না। কিন্তু সেই প্রেক্ষাপটে করোনা কিন্তু আবার এসেছে, আমাদেরকে এটা আবার নতুন করে হাসপাতালগুলো রেডি করা হচ্ছে চিকিৎসকদের সেবার জন্য। আবার বলা হচ্ছে, কালকেও পরশুদিন দেখেছেন যে নতুন একটা হাসপাতাল সরকার পক্ষ থেকে খুলেছে, এটা কালকের থেকে আজকের থেকে আরম্ভ হবে, কালকের থেকে ফুল ফেজে রোগী দেখা শুরু করবে। এইসব ধন্যবাদ। আমাদেরকে সরকারকেও নতুন করে চিন্তা করতে হবে কিভাবে এটা ওভারকাম করা যায়। এই ভেরিয়াসটা তো নতুন ভাবেই আসলো, তো আমার ধন্যবাদ বিশ্বাস যে ডাক্তার মহিউদ্দিন। একটু আমরা হয়তো পারবো এটা ওভারকাম করতে, এটা আমার ডক্টর কথা। সৈয়দ শাইখ ইমতিয়াজ, আপনার কাছে আসতে চাই, এই যে নতুন ভেরিয়েন্টগুলো আসছে আমরা দেখছি বাতাসে ভাসছে, এই এই কথাটিও মানুষজনের কাছে আসলে খুব বিশেষভাবে পৌঁছিয়েছে কিনা, বা আসলে এই যে নতুন ভেরিয়েন্ট দিয়ে মৃত্যু খুব দ্রুত হচ্ছে বা ত্বরান্বিত হচ্ছে, এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটি জানতে পাচ্ছি যে কিছু বুঝে উঠবার আগে, কোনো লক্ষণ প্রকাশিত হবার আগেই যারা আক্রান্ত হচ্ছেন তাদের ফুসফুসের একটি বড় অংশ আসলে আক্রান্ত হয়ে যাচ্ছেন, সংক্রমণ হয়ে যাচ্ছে। তো এই বিষয়ক আমাদের কাছে কি আরো কোনো তথ্য, কোনো গবেষণা, কোনো জরিপ কিছু আছে কিনা, আমরা যে মানুষকে সতর্ক সচেতন করব, এরকম কোনো নির্ধারিত তথ্য, ডাটা কিছু আছে কিনা, আপনারা কি দেখেছেন? ডক্টর সৈয়দ শাইখ হ্যাঁ, ইমতিয়াজ। দুঃখিত, আমি দুটো বিষয় আপনাকে বলি। একটা হচ্ছে যে আমরা আমাদের দেশে করোনা ভাইরাস নিয়ে
যে ধরনের গবেষণা করার ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি আমাদের খুব কম সংখ্যক, আমি বায়োমেডিক্যাল ফ্যাসিলিটির কথা বলছি, খুব কম সংখ্যক ল্যাবরেটরির সেই স্ট্যান্ডার্ড বাংলাদেশে আছে। ইনফ্যাক্ট আমার জানা মতে একটা দুটো ছাড়া নেই। ডক্টর ইমতিয়াজ, আপনাকে একটু থামাই, আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন, আমি তার ফোনটা নিয়ে আবারও আপনার কাছে ফিরবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি শাহানশাহ বলছিলাম, নিয়ামতপুর, নওগাঁ জেলা থেকে। জি বলুন। বিষয় হচ্ছে যে 2020 সালে যে মার্চ মাস থেকে যে করোনা মহামারী আসলো, এই মহামারীর সময় থেকে প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি করে দেওয়া হয়েছিল। ভাই, আপনি একটু টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিন, কারণ ওই সাউন্ডের কারণে আমরা আপনাকে বুঝতে খুব কষ্ট হচ্ছে, কথাগুলো স্পষ্ট বুঝতে পারছি না। জি টেলিভিশনের, আমি বলছি বুঝতে পারছেন এবার? জি এবারে ভালো শুনছি, বলুন। যে আমরা যদি ঢাকা থেকে যে লোকগুলো আসছে আর কি, এখন তো এসে মনে করেন লোকালে প্রত্যেকটা জায়গায় ছড়াই গেছে। এখন প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো যে মনে করেন ভাইরাসের সঙ্গে যে তারা ঢাকা থেকে আসলো, আর অন্য জায়গা থেকে আসলো, চিটাগাং থেকে আসলো, এই আসে যে মনে করেন প্রত্যেকটা অঞ্চলে যে ছড়াই গেল, সেক্ষেত্রে আরো হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, এইসব কোনো ব্যবস্থা দেখতেছি না। তাহলে কি প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলা কি ওই ভাইরাসের যন্ত্রণা কি মরবে? এখানে তো মনে করেন আমাদের লোকালে এরকম কোনো ব্যবস্থা মনে হয় দেখতেছি না। ধন্যবাদ, ধন্যবাদ। ডক্টর ইমতিয়াজ, তিনি এই প্রসঙ্গটা এনেছেন যে এর আগে যখন ঢাকা থেকে কেউ গিয়েছে এরকম, তাদেরকে ওই যে গ্রাম কমিটিরা নিজেদের আয়ত্তে একটা কোয়ারেন্টাইনে রাখবার একটা ব্যবস্থা ছিল, এবারে সেরকম কিছুও নেই। আপনি যদি প্রশ্নের উত্তরটা দিতে চান। না, আমি দুটো বিষয়, আসলে উনি যেটা বলছেন উনি ঠিকই বলছেন যে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি ফাংশনাল না। যে কথাটা শুরুতে শ্যামল দত্ত বলেছেন যে আমরা রাজনৈতিক এবং আমি বলছিলাম যে সামাজিক নেতৃত্বকে আমরা সম্পৃক্ত করতে পারছি না বা করছি না। আসলে বাংলাদেশে হয়েছে কি, রোগের তো একটা বায়োলজিক্যাল বিষয় আছে, সেটার একটা কি আপনার মেডিকেল বিষয় আছে, আর একটা হচ্ছে সামাজিক বিষয়, সমাজতত্ত্বের দিক আছে। এই সমাজতত্ত্বের দিকটা কিন্তু বাংলাদেশে আমরা পুরোপুরি উপেক্ষা করেছি। এই রোগটা যখন প্রথম হলো তখন আমরা বললাম যে বিদেশ থেকে যারা এসছে তাদের মাধ্যমে ছড়াচ্ছে, তারপর যারা ঢাকা থেকে বাইরে যাচ্ছে আমরা বলছি তাদের মাধ্যমে ছড়াচ্ছে। কখনো এটা অরিজিন আমরা বলছি যে দিল্লিতে হচ্ছে, কখনো বলছি এটা ইংল্যান্ডে হচ্ছে, কখনো বলছি সাউথ আফ্রিকাতে হচ্ছে। আবার যখন ভ্যাকসিন আসলো তখন বলা হলো এটা ইন্ডিয়ান ভ্যাকসিন, এই ভ্যাকসিন নেওয়া যাবে না। এরপর যেই মাত্র ভ্যাকসিনটা মনে একটা পর্যায়ে মানুষ হুড়মুড় করে ভ্যাকসিন নেওয়া শুরু করলো। দেখেন, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, জনসম্পৃক্ততা এবং জনগণকে সচেতন করা। আপনি এইরকম একটা গ্লোবাল মহামারী কোনো অবস্থাতে বাংলাদেশের মতো একটা আমরা যে স্ট্রাগল করছি উইথ আওয়ার ইকোনমি, এই ইকোনমি নিয়ে আপনি কোনোদিনই মাসের পর মাস, বছরের পর বছর ইকোনমি বন্ধ রাখতে পারবেন না। এখন পর্যন্ত কিন্তু যথেষ্ট সফলতার সাথেই বাংলাদেশ এটা মোকাবেলা করেছে। এখন মজার ব্যাপার হয়েছে যে মোকাবেলা করেছে সেটার কৃতিত্ব আমাদের রাষ্ট্রযন্ত্রের, বিশেষ করে প্রশাসনে যারা রয়েছেন তারা নিজেরা নিতে চান। সেটা কিন্তু বিরাট কোয়েশ্চেনের জায়গা। মনে রাখতে হবে যে বাংলাদেশে এই ধরনের ক্ষেত্রে জনসম্পৃক্ততা যখন ঘটে, যেমন মুক্তিযুদ্ধের কথা বলছিলেন ডক্টর মুস্তাফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব ছিল। এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বের কারণে আমরা অনেক কিছু উতরে যাচ্ছি, কিন্তু লোকাল লেভেল। ডক্টর ইমতিয়াজ, এখানে বোধহয় বারবার মুক্তিযুদ্ধের কথাটা বলে একটু বোধহয় আমরা জানি না, কারণ সেই সময় মানুষেরা নিজেরাই স্বেচ্ছায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য তারা উদ্গ্রীব ছিলেন। তাদের সামনে দৃশ্যমান শত্রু ছিল, পাকিস্তানিরা ছিল, শোষণটা তারা জীবন দিয়ে বুঝেছেন। কিন্তু করোনা ভাইরাস তো পাকিস্তানি সৈন্যের মতন না, ওই রকম দেখাও যায় না, বিশ্বাসেরও ব্যাপার আছে। আপনারা যদি একটু বাজারঘাটে যান, সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করেন, একটু লোকাল বাস, চা দোকানে যান, দেখবেন বহু মানুষ এই কথাও বলে যে না, দেশে তো করোনা বলে কিছু নাই, অমুকরে ঠেকানোর জন্য লকডাউন দেওয়া হয়েছে, বা রাজনৈতিক বিরোধী দলকে ঠেকানোর জন্য দেওয়া হয়েছে। ফলে এই চিন্তাগুলো ভুলে গিয়ে বোধহয় এই তুলনাটা একটু ভেবে দেওয়া দরকার আর কি। না, এটা কিন্তু ভাবার, মানে আমি মনে করি না যে ভেবে, মানে ডেফিনেটলি ভেবে দেওয়া দরকার, কিন্তু এটা খারাপ কোনো তুলনা। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে নেতৃত্ব আছে কিন্তু জনসম্পৃক্ততা নেই। আমি কিছুদিন আগে কক্সবাজার একটা রিসার্চের কাজে গিয়েছি, আমি মাস্ক পরেছিলাম, আমাকে বলছে আপনি তো আমাদের গ্রামে করোনা নিয়ে আসছেন।
তখন আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের গ্রামগুলো যদি সত্যিকার অর্থে মহামারী, যেভাবে কলেরা মহামারী হয়েছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গিয়েছে, যদি এটা বায়ুবাহিতই হতো তাহলে তো ইতিমধ্যেই এটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু হয়নি। যে কথাটা বলছিলাম যে আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটি নাই, হয়তো অন্য দেশে এটা বায়ুবাহিত কোনো না কোনো ভাবে হয়েছে, যেমন শীতের দেশগুলোতে সেখানে একরকম হতে পারে, বাংলাদেশের আবহাওয়াতে এটা হচ্ছে কিনা এটা আমরা জানি না, এই রিসার্চ আমাদের দেশে নাই এবং করা এখন পর্যন্ত সম্ভব না। এখন আমাদের তাহলে উপায়টা কি? উপায়টা কিন্তু হচ্ছে সমাজ তত্ত্বের দিকে মনোযোগটা দেয়া, সামাজিক ভাবে এটাকে মোকাবেলা করা, এবং সেটা করতে গেলে পাড়ায় মহল্লায় আপনার প্রত্যেকটা জেলা উপজেলায় এই প্রত্যেকটা লেভেলে আমাদের জনগণকে সম্পৃক্ত করে করোনা ভাইরাস কিভাবে হয়, কিভাবে ছড়ায়, কিভাবে এটা মোকাবেলা করা যেতে পারে, সেই জায়গাটায় কাজ করা দরকার। আজকেই একটা গবেষণা ঠিক রিপোর্ট এই দেখলাম জায়গাটিতেই যে ডাবল ডক্টর মাস্ক, আমি একটু ইমতিয়াজ, শেষ করি, যেখানে আপনি আমি একটু জনগণকে শেষ করি। সম্পৃক্ত করার কথা বলছেন, একটু প্রশ্নটি নিয়ে নেন। আমরা দেখছি জনগণের মধ্যেই এরকমও একটি পক্ষ আছে, তারা বলছে যে যারা এরকম নির্ধারিত ধর্মীয় বিধি মেনে চলবে তার করোনা হবে না, তাকে জীবাণু ধরবে না, বা এরকম মাদ্রাসার এরা বলছে আমার মাদ্রাসায় এখানে ধর্মীয় প্রার্থনা হয়, ইবাদত বন্দিগি হয়, আমার করোনা হবে না। এখন জনস্বাস্থ্যের মতো এরকম গুরুতর বিষয় নিয়ে এই ধরনের বিভাজন তৈরি করবার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? না না, এটা তো নেই, কিন্তু এটা হয়েছে। আপনাকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। যখন আমরা এই করোনার মধ্যে একটা পরিস্থিতি মোকাবেলা করছি, একই সাথে তো সরকার আপনার রাজনৈতিক জায়গাতে অনেক, আমি বলবো যে বেকায়দায় রয়েছে, কারণ আমরা দেখছি যা অন্য ধরনের রাজনৈতিক প্রক্রিয়াও তো এই সমাজে এই মুহূর্তে চলছে। সুতরাং একদিকে যেমন করোনা মোকাবেলা করছে, অন্যদিকে রাজনৈতিক বিভাজনটাও কিন্তু প্রকট, এবং সেটা খুবই শঙ্কার। এই ধরনের মহামারী মোকাবেলা করতে হলে একটা রাজনৈতিক মতৈক্য দরকার হয়। মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, আমাদেরই যেরকম আবেগ হয়, যারা করেছেন তাদের তো আবেগ হবেই, তারা তো বারবার উদাহরণ দেবেনি। কিন্তু এখানটায় একটা ধন্যবাদ বড় ভুল আমরা করে ডক্টর যাচ্ছি, ইমতিয়াজ। জনসম্পৃক্ততা হচ্ছে না। ধন্যবাদ এবং ডক্টর ইমতিয়াজ। তার আসতে একটা চাই, বড় কারণ আমার মতে প্রশাসন। যাই হোক, পরে যদি সময় পাই জি বলবো। আবারও আসবো আপনার কাছে, আবারও আসবো। আসলে আমরা এখন অনুষ্ঠানের শেষ দিকেও পৌঁছে গেছি, আরও দুটো প্রসঙ্গ জানা খুব জরুরি। শ্যামল দত্ত, আপনার কাছে আসতে চাই। আমরা দেখছি যে ভ্যাকসিন একটা মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠেছে। আমাদের দেশে একটা প্রবল অনিশ্চয়তা, শঙ্কা দেখা দিয়েছে, কারণ যেখান থেকে আসবার কথা সেখানেই একটা ব্যান, রপ্তানিতে ব্যান রয়েছে, নিষেধাজ্ঞা চলছে। এখন এই বিষয়ে আপনি ভবিষ্যৎ কি দেখছেন, যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, কি করণীয়, এই মাথা ব্যথার উপশম কি করে হবে? আমি মনে করি ভ্যাকসিন নিয়ে অত দুশ্চিন্তা করার কারণ নেই। বাংলাদেশ সরকারের হাতে এই পর্যন্ত 1,02,00,000-এর মতো ভ্যাকসিন আছে। আজকে পর্যন্ত যে হিসাবটি আমরা পেয়েছি তাতে 70 লাখের কাছাকাছি ভ্যাকসিন দেওয়া হয়েছে, আরো 30 লক্ষ হাতে রয়ে গেছে। ফলে এখন পর্যন্ত এই ধরনের বড় ক্রাইসিস হবে সেটা আমার মনে হয় না। হয়তো এর মধ্যে ভ্যাকসিন চলে আসতে পারে। বাংলাদেশ তো অল্টারনেটিভ মার্কেটও খুঁজছে, রাশিয়ার সঙ্গে কথা বলছে, চীনের সঙ্গে কথা বলছে। তবে ভ্যাকসিন এর মধ্যে আমার ধারণা সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আমাদের আরো তোড়জোড় চালাতে হবে, ভারত সরকারের সঙ্গে আরো এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। আর আগে আমি একটি কথা বলে নিই, যেটি যেহেতু বারবার মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি আসছে, মুক্তিযুদ্ধকে আমি এর সঙ্গে তুলনা করতে চাই না, কিন্তু প্রসঙ্গটি এসছে বলেই বলি। মুক্তিযুদ্ধে এই চ্যালেঞ্জটা এরকমই ছিল। বাংলাদেশের বহু লোক বিশ্বাসই করেনি তখন যে মুক্তিযুদ্ধ হতে পারে এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। কিন্তু বঙ্গবন্ধু একটি জাতীয় জাগরণ তৈরি করার জন্য সাধারণ মানুষের মধ্যে সেই চেতনাবোধটা তৈরি করেছিলেন। আজকে যখন আপনি সেই জায়গা থেকে সরে গিয়ে শুধু আমলা দিয়ে পরিস্থিতিটা মোকাবেলা করতে চাইবেন, তখন কিন্তু আর সেটা না। আমি শুরুতেই বলেছিলাম এটি একটি পাবলিক হেলথ ইস্যু, ফলে পাবলিককে আপনাকে কনফিডেন্সে নিতে হবে। আপনি দেখেন গত 7 দিন আগে সমস্ত জেলায় একজন করে সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে করোনা পরিস্থিতি মনিটরিং এর জন্য। 7 দিনে কোনো খবর জেনেছেন এই সচিব মহোদয়রা কি করেছেন, তারা কি পদ্ধতি নিয়েছেন? এই যে লকডাউন যে হচ্ছে না, মানুষ যে মানছে না, প্রতি জেলার দায়িত্বে তো একজন করে সচিব আছে, তারা কি করেছেন? স্থানীয় এমপি কেন নেই? স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান কেন নেই? স্থানীয় রাজনীতিবিদরা কেন নেই? গতবার যখন এই পরিস্থিতিতে আমি দেখেছি বহু এমপি, বহু জনপ্রতিনিধি, এমনকি সিটি কর্পোরেশনের এই যে ঢাকা উত্তর দক্ষিণের কাউন্সিলররা পর্যন্ত ত্রাণ নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গেছে। আপনি গত এক সপ্তাহে এরকম একটা নজির দেখাতে পারবেন? তার মানে কি, পুরো বিষয়টাকে আমরা জনগণ থেকে আলাদা করে আমলাতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছি। সেটি যদি করতে চাই, তাহলে আলটিমেটলি আমরা যে লক্ষ্যটা অর্জন করতে চাচ্ছি
সেটা কিন্তু সম্ভব হবে না। অনেক এটি ধন্যবাদ। আমাদের জন্য খুব একটা ভালো ফল বয়ে আনবে না। ধন্যবাদ। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনার কাছে আসতে চাই। আমরা চট্টগ্রামে দেখেছি যে তারা নিজেদের উদ্যোগে শুরু করেছেন যে কোথায় আক্রান্তের হার বেশি, কোন এলাকায় সেটিকে একটু চিহ্নিত করা, নিজেদের দায়িত্বে সেটিকে একটু সীমিত রাখবার চেষ্টা, যেটি আমরা যখন প্রথম দফায় হয়েছিল ঢাকায় সেখানে দেখেছিলাম রেড জোন, গ্রিন জোন বা ইয়েলো জোন এরকম ভাগ করে একটা লকডাউন দেওয়া আর একটু বেশি জোরদার করা। তো এই ব্যবস্থাটি আসলে এবারে কেন হলো না বা হওয়া দরকার কিনা, আপনাদের কি অভিমত? না, আপনি ঠিকই বলেছেন। আপনার কথা আসার আগেই কিন্তু আমাদের শ্যামলদা যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলোই কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। এগুলো যদি আমরা ওভারকাম করতে পারতাম, তখন যে আপনি বলেন গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোন, তখন কিন্তু লোকাল মানে মেয়র, যা উত্তরের দক্ষিণের মেয়র, তার কাউন্সিলরদের নিয়ে তিনি সেভাবে ঠিক করেছেন। এখন কিন্তু সেটা ঠিক করার অবস্থা নেই। শ্যামলদা যে কথা বললেন, কথাটা তো সত্য। আমাদের সারা বাংলাদেশের প্রতিটা সচিবকে একটা একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। আজকে প্রায় 7 দিন হতে চললো, কিংবা 5 দিন তো হয়েই গেছে। এর মধ্যে কিন্তু আমরা কোনো ডেভেলপমেন্ট দেখলাম না, কোনো জিনিসটি দেখলাম না। যেমন এই যে হাসপাতালের কথাই বলে, এই যে 2 দিন আগে যেটা উদ্বোধন হলো, এটাও কিন্তু আমাদের লোকাল মেয়র কিন্তু তার নিজের তাগিদে সরকারের সাথে কথা বলে নিজের তাগিদে এটা করেছেন। কিন্তু হ্যান্ডস গুলো যদি তিনি না করতে পারেন, হ্যান্ডস গুলো যদি না আসে, যেমন আপনি বললেন যে চট্টগ্রামে ওরা নিজেদের উদ্যোগে কিছু করার চিন্তা করছে, আমি তো মনে করি যে এইবার আমাদেরকেও ঢাকা শহরেও আমাদের মেয়র 2 জন যে এনে আসেন, তারা যদি সেভাবে তার কাউন্সিলরদের নিয়ে, তার মহল্লায় মহল্লায় মুরব্বীদের নিয়ে তারা যদি এইভাবে কিছু একটা করেন, রেড জোন, ইয়েলো জোন কিংবা গ্রিন জোন, তাহলে না আমরা একটা পর্যায়ে উপনীত হতে পারি। এবং আমি মনে করি রেড জোন, গ্রিন জোন করতে হলে যে আমাদের যে লকডাউনের স্ব এলাকায় আমরা কিন্তু সেভাবে করতে পারবো। এই ব্যাপারটা খুবই জরুরি ভাবে করা দরকার বলে আমি মনে করি। আর একটি কথা না বলে পারছি না, যে আমলাতান্ত্রিক জটিলতায় আমরা এখন যেভাবে ভুগছি, এখান থেকে যদি আমরা ওভারকাম করে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। আমলাতান্ত্রিক এই জটিলতা থেকে মুক্তির উপায় কি আছে, আপনি কি পরামর্শ দেবেন? না, আমাদের মুক্তির অবশ্যই উপায় আছে। যেমন আপনাকে বলি যে আমাদের আজকে এই করোনা ভাইরাসের জন্য আজকে এই লকডাউন, এটা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের পরামর্শ কমিটি একটা করে দেওয়া হয়েছিল ডাক্তাররা। আমরা গতকাল বসেছিলাম, বসে কিন্তু এই লকডাউনের কথা আমরা বলেছি। কিন্তু এই কথাটি যদি তড়িৎ গতিতে ত্বরান্বিত করা যায় এবং এই লকডাউনের ভেতরে যদি আমাদের রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন যদি আমাদের 2 মেয়র দ্বয় তারা বসে আবার ঠিক করেন, তাহলে কেন আমরা ওভারকাম করতে পারবো না? এটা ঠিকের জন্য তাদেরকেও যেমন দায়িত্ব দিতে হবে, এবং আমি মনে করি এই আমলারা তাদের সাথে আলাপ করে স্থানীয় যারা এমপি আছেন, স্থানীয় যারা কাউন্সিলর আছেন, তাদের সাথে কথা বলে তারা যদি হেড হতে চান হন, কিন্তু তাদের সাথে কথা বলে তারা যদি তদারক করেন, নিশ্চয়ই আমরা এটা ওভারকাম করতে পারবো। এই 7 দিনের লকডাউনে একটু শেষ করি, এই 7 দিনের লকডাউনে কিন্তু আমাদের সংক্রামক সংখ্যা একটু একটু করে কমছে। আমরা যদি আরো ভালো মতো লকডাউন করতে পারতাম, তাহলে নিশ্চয়ই আরো বেশি কমতে বলে আমার বিশ্বাস। যে কথাটা শ্যামলদা দিল্লির কথা বললেন, যে তারা লকডাউন না, তার কারফিউ জারি করতে চায় এবং করেছো, তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকেও করতে হবে, তাহলে কিন্তু আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। আসতে চাই ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ আপনার কাছে। ডাক্তার মহিউদ্দিন যদিও বলছিলেন যে শনাক্তের হার কমছে, কিন্তু আমরা তো দেখছি মৃত্যুর সংখ্যা রোজ বেড়ে চলেছে। তো আপনার শেষ মন্তব্য হবে এটা, একটু ছোট করে বলবার জন্য অনুরোধ করছি। খুব ছোট করে বলবেন প্লিজ। আমি একটা বিষয় মনে করি যে করোনা যখন প্রথম শুরু হলো, তখন থেকে শুরু করে আমরা একটা সুবর্ণ সুযোগ হারিয়েছিলাম এই রোগটাকে না ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। সে সময় আমলাতন্ত্রের একটা প্রচেষ্টা ছিল কত দ্রুত তারা ক্রেডিট নিতে পারেন, এবং সেটা কিন্তু খুব খারাপ প্রবৃত্তি ছিল, বাংলাদেশের জন্য সেটা খুব খারাপ হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এখন শুরু হয়েছে আবার। এখনই সময় যদি আমলাতান্ত্রিক এই জটিলতাকে কাটিয়ে আমরা রাজনৈতিক নেতৃত্ব এবং সামাজিক নেতৃত্বকে সম্পৃক্ত করতে না পারি,
তাহলে করোনা এবার যেভাবে থাবা বসিয়েছে, আমার মনে হয় না যে আমরা কেউই আর খুব সাবধান থাকতে পারবো বা অনেক সুস্থ ধন্যবাদ। থাকতে পারবো। শ্যামল দত্ত, আপনি খুব সংক্ষেপে এক দু লাইনে কিছু যোগ করতে চান? আমি বলি যে সরকার হয়তো একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে কিছুটা খোলা রেখে কিছুটা লকডাউন করে একটা দূরবর্তী কিছু দিকে যাতে কোনো অসন্তোষ তৈরি না হয় সমাজে, সেই ঝুঁকিটা নিচ্ছে। কিন্তু এই ঝুঁকির মূল্য কিন্তু অনেক, সেই মূল্যটা কিন্তু আমাদেরকে দিতে হবে। কারণ আমরা মনে হয় এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি যে হ্যাঁ একটু সময় নিয়ে শ্যামলদা, হলেও আমাদের আমরা যাতে মূল্যটা আরো বেশি দিতে হচ্ছে। লকডাউনের বেনিফিটটা পেতে পারি। হ্যাঁ বলুন জালাল ভাই, বলুন। আমি বলছি যে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা যেভাবে আমরা দাঁড়াচ্ছি, আমাদের কিন্তু আরো খেসারত আরো বেশি দিতে হচ্ছে। না, একটা জিনিস বুঝতে হবে জালাল ভাই, যে গতবারের ভাইরাসের চাইতে এবারের ভাইরাস অনেক বেশি ভয়ঙ্কর, জি, অনেক বেশি প্রতিক্রিয়া রাখছে, অনেক বেশি মানুষের ক্ষতি করছে। ফলে গতবারের মতো স্ট্র্যাটেজি দ্বিতীয়বার কাটে না। দ্বিতীয়বার আপনাকে নতুন কিছু চিন্তা করতে হবে। নতুন কিছু করতে সেটা যদি হবে। চিন্তা না করি তাহলে আমাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে এর জন্য। অনেক ধন্যবাদ শ্যামল দত্ত, ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন দেশের কথা দশের কথায় সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, বাড়ছে লকডাউন, কমছে কি করোনা? এই প্রসঙ্গে আজকে আমাদের অতিথিরা নিজেদের মতামত, মন্তব্য, বক্তব্য তুলে ধরেছেন, যুক্তি দিয়ে বলবার চেষ্টা করেছেন যে যে কায়দায় লকডাউন চলছে তাতে যেই সুফল আমরা প্রত্যাশা করছি তা হয়তো ধরা ছোঁয়ার মধ্যে নাও আসতে পারে বলে তাদের আশঙ্কা। আর এই বাস্তবতার মধ্যেই যেখানে ঢিলেঢালা কায়দায় সব কিছু চলছে, একদিকে মৃত্যুর হার বাড়ছে, অন্যদিকে আমরা দেখছি জীবন জীবিকাও একটি প্রশ্ন বটে। ফলে এই রকম একটি ঘোলাটে পরিস্থিতিতে, একটি জীবন মৃত্যুর শঙ্কার পরিস্থিতিতে, যেখানে কেবল বয়োজ্যেষ্ঠরা আর ঝুঁকির মধ্যে নয়, শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষ নিজে বুঝে উঠবার আগেই এই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারেন, এমনকি আক্রান্ত হয়ে নিজের শরীর একেবারে হাসপাতালে যাবার আগ মুহূর্তে হয়তো তিনি টের পান যে হাসপাতালে যাওয়া ছাড়া আর গতি নেই। এবং আমরা যেই সমস্ত তথ্য খবরাখবর দেখছি যে এবারে মৃত্যুর হারও অনেক বেশি। ফলে আপনারা যে যেখানে আছেন নিজেদের জায়গা থেকে নিজেকে, নিজের পরিবারের সদস্যদেরকে সুরক্ষিত রাখুন। এবং যে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে যে মাস্ক ব্যবহার করা, নাক মুখ ঢেকে রাখা এবং হাত ধোয়া, এবং একই সঙ্গে জনপরিসরে গেলে মানুষের ভিড় ভাট্টা এড়িয়ে চলা, এই করেই হয়তো আমরা আপাতত অন্তত কিছুদিন হলেও এ থেকে নিজেদেরকে বা সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে পারি। আর এটি হচ্ছে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সবচেয়ে পরীক্ষিত, সবচেয়ে স্বীকৃত, সবচেয়ে নিরাপদ পন্থা এই করোনার বিরুদ্ধে। আপনারা যে যেখানে রয়েছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।